তো এডিআই পড়াশোনা হয়েছিল, এডিআই শুরু করেছিলাম তো। একটু খাতা থেকে বলো কতদূর হয়েছিল। আচ্ছা, 10 বেনিফিটস অফ ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, এটা কমপ্লিট হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, তার আন্ডারে পয়েন্টগুলো লেখা লেখা হয়েছিল এনহ্যান্স এফিসিয়েন্সি, হ্যাঁ, কস্ট হ্যাঁ। সেভিং। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের ডাইরেক্ট কোশ্চেন চলে আসতে পারে যে আহ কি কি তোমরা বেনিফিট পাও এডিআই ইউজ করার ফলে, বিজনেস কিভাবে বেনিফিট হয়, আহ, বা অ্যাডভান্টেজ, এইভাবে কোশ্চেনটা দিতে পারে। এবার ডিসঅ্যাডভান্টেজ বা কিছু চ্যালেঞ্জেস আছে সেইগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করব। চ্যালেঞ্জেস কি হয়েছিল একটু দেখে বলো তো এডিআই মডেলে। না স্যার। আচ্ছা, তাহলে আগের দিন অ্যাডভান্টেজ অব্দি হয়েছিল, আজকে ডিসঅ্যাডভান্টেজ বা কি কি কমন চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয় এডিআই মডেল ইউজ করার ক্ষেত্রে, সেইগুলো সম্পর্কে পড়াশোনা করব। তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করব, সবাই দেখতে পাচ্ছ কি আমায় কনফার্ম করো। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ রেসপন্স স্যার। করো একটু। ওকে। তো আমরা আজকে যে জিনিসটা দেখব, কমন কিছু চ্যালেঞ্জেস আছে যেগুলো ইডিআই মডেল ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের ফেস করতে হয়, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করব। দেখো কি বলছে, 7 কমন ইডিআই চ্যালেঞ্জেস। যেখানে ফার্স্ট কি বলছে দেখো, ইমপ্লিমেন্টিং ইডিআই ক্যান বি কমপ্লেক্স অ্যান্ড কস্টলি। অবশ্যই যখন তুমি ফার্স্ট টাইম এই সিস্টেমটা তোমার বিজনেসের সাথে অ্যাটাচ করবে, ইনিশিয়ালিং কস্টিং তো লাগবেই, পুরো জিনিসপত্র তোমাকে নতুন ভাবে কেনার প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে জিনিসটা একটু কস্টলি, কমপ্লেক্স অ্যান্ড কস্টলি, রিকোয়ারিং সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ইন টেকনোলজি অ্যান্ড integration with existing systems, ensuring partner compliance with EDI standards, and managing security concerns are অনগোয়িং ইস্যুস। তো একটা সিস্টেম অ্যাটাচ করলেই হলো না, তার বিভিন্ন রকম প্রবলেমও আসবে। সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমাদের স্টাফ রাখতে হবে, টেকনিক্যাল স্টাফ রাখতে হবে। এবং শুধু তাই নয়, ইডিআই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করছে সেইগুলোকে আমাদের প্রপার, আমাদের যে এমপ্লয়ি আছে তাদের ট্রেনিং দিতে হবে। এই জন্য আমাদের ইনিশিয়ালি কিন্তু কস্টের প্রয়োজন পড়ে। তো ফার্স্ট সিস্টেমে যখন ইডিআই ইমপ্লিমেন্ট হবে তখন সবাইকে ট্রেনিং দিতে হবে কিভাবে জিনিসটা কাজ করবে এবং কিভাবে মেনটেনেন্স করতে হবে, এই জিনিসগুলোর আইডিয়া সবাইকে রাখতে হবে। তো সেটাই বলছে, মেনটেনিং হাই ডাটা কোয়ালিটি অ্যান্ড অ্যাডাপ্টিং টু চেঞ্জেস ইন বিজনেস process pose additional challenges, continuous maintenance and adherence and regularity requires at the complexity, making effective change management and robust disasters recovery plans essentials for the successful EDI adoptions. তো অবশ্যই যখন একটা জিনিস অ্যাটাচ হচ্ছে তার মেনটেনেন্স আমাদের আহ, দিতেই হবে, কিছু টাইম অন্তর অন্তর তার মেনটেনেন্সের প্রয়োজন পড়বে। তো এই জিনিসগুলো আমাদের এর আন্ডারে চলে আসছে। এবার পয়েন্ট আকারে কিছু পয়েন্ট কথা লেখা আছে, তো দেখো কি বলছে, ইমপ্লিমেন্টেশন কমপ্লেক্সিটি। তো এডিআই জিনিসটা একদমই নতুন, যারা কোম্পানির স্টাফ তাদের কাছেও নতুন, তাদেরকে পুরো প্রপার ট্রেনিং দিতে হবে, তাদেরকে শেখাতে হবে। তো সেটাই বলছে দেখো, সেটিং অফ ইডিআই সিস্টেমস ক্যান বি কমপ্লেক্স অ্যান্ড টাইম কনজিউমিং। অবশ্যই এই জিনিসটাকে সেট আপ করতে টাইম কনজিউম করবে। Requiring significant investment in technology and resource. Companies often need to integrate EDI with existing systems, which can involve extensive customizations and testing. তারপর হচ্ছে দেখো, হাই ইনিশিয়াল কস্ট, যেটা আগেও বললাম, দ্য ইনিশিয়াল কস্ট ইজ ইমপ্লিমেন্টিং ইডিআই ক্যান বি হাই, ইন্ট্রোডিউসিং সফটওয়্যার হার্ডওয়্যার অ্যান্ড ট্রেনিং এক্সপেন্স। তো অবশ্যই সফটওয়্যার তো কিনতেই হবে, হার্ডওয়্যারের রিকোয়ারমেন্টও পড়বে। এবং সব থেকে বড় যেটা কথা, স্টাফদের যে স্টাফ এমপ্লয়িরা আছে তাদেরকে পুরো সিস্টেম সম্পর্কে একটু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তো তার জন্য এটা কস্ট এফিসিয়েন্ট, ইনিশিয়াল কস্ট তো প্রয়োজন পড়বেই। তো তারপর বলছে কি দেখো, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস মে
find this upfront investment challenging to manage। তো একটা মিডিয়াম সাইজের বিজনেসের ক্ষেত্রে এটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়ে পুরো জিনিসটাকে নিজের আন্ডারে কন্ট্রোল করা। ওই জন্য ওরা বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি ইটিআই এর হেল্প নেয়। তো ওরা নিজস্ব বিজনেস যেরকম সামলাচ্ছে সামলাবে, ওদের ইডিআই মডেলটাকে একটা থার্ড পার্টি অর্গানাইজেশনের সাবস্ক্রিপশন বেসিসে দিয়ে দেয়। ঠিক আছে, এইভাবে ওই জিনিসটাকে কাজ হয়। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন ইস্যু। ইন্টিগ্রেশন মানে সব একসাথে করা। দেখো, ইন্টিগ্রেটিং এডিআই উইথ এক্সিস্টিং ইআরপি, সিআরএম অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমস ক্যান বি ডিফিকাল্ট, especially if these systems are outdated or incompatible. Ensuring seamless data flow between different platforms often requires expensive customizations and support। তো সমস্ত সিস্টেমকেই, মানে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে বলো বা অন্য কোনো সিস্টেমের ক্ষেত্রে বলো, অ্যাকাউন্টিং সিস্টেম, সেখানে একটা অ্যাকাউন্টিং এর ব্যাপার থেকে আহ কত টাকা কেনা বেচা হচ্ছে কি হচ্ছে সবকিছুকে একসাথে ইন্টিগ্রেট করতে। তো এইগুলো ইন্টিগ্রেট করা অতটাও সোজা নয়। সমস্ত কিছু একসাথে ইন্টিগ্রেট করতে গেলে একটু টাইম কনজিউমিং এবং সিমলেসলি যেন হয় সমস্ত কিছুটা, সেই জিনিসগুলোকে এনসিওর করতে হয়। তো এখানে এই পয়েন্টটাই সেটাই বলছে। নেক্সট হচ্ছে পার্টনার কমপ্লায়েন্স। Ensuring all trading partners company comply with EDI standards and protocol can be challenging। তো তুমি যে ইডিআই ইউজ করছো, তোমার যে যার কাছ থেকে সাপ্লায়ার নিচ্ছ, সে এই কোম্পানির থেকে ওই ইডিআই একই মডেল ইউজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জেস এর ব্যাপার চলে আসছে। ডিফারেন্ট পার্টনার মে ইউজ ভ্যারিয়াস ইডিআই স্ট্যান্ডার্ড ফর have unique requirements and necessitating the tailored solutions of the ongoing coordination। তো এই প্রবলেমটাও চলে আসে, বিভিন্ন কোম্পানি যদি বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড ফলো করে সেক্ষেত্রে কিন্তু একসাথে ওই যে সিনক্রোনাইজেশনের ব্যাপারটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। Next আসছে security concerns. While EDI enhances data security, is also introduced few risks such as cyber attacks। তো পুরো সিস্টেমটাই যদি অনলাইনের দিকে চলে যায় সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি যে লিকেজের ব্যাপারগুলো ছিল সেটা অনেকটাই কমে যাবে, কিন্তু এই যে সাইবার অ্যাটাকের ব্যাপারটা কিন্তু যখনই ইন্টারনেটের দিকে জিনিসগুলো শিফট হবে তখন এই জিনিসগুলো কিন্তু ইনক্রিজ হবে। তো সেটাই বলছে, দেখো, the EDI enhanced data security is also introduced new risks such as cyber attacks and data breaches. Companies must implement robust security measures, including encryptions and regular security audits to protect sensitive information। অবশ্যই সমস্ত সিস্টেমকে আপ টু ডেট রাখতে হবে এবং ডাটাগুলোকে এনক্রিপ্টেড ফর্মে ট্রান্সফার করতে হবে, যার ফলে কিন্তু আহ এই রিস্ক থেকে যতটা হার বাঁচা যায়। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলো কোম্পানিকে মাথায় রাখতে হয়। তো পুরো জিনিসটাকে অনলাইন যখন শিফট করা হচ্ছে, পুরো সিস্টেমটাকেও সেই রকম ভাবে বানানো হবে। তার জন্য এখানে কিন্তু কস্টেরও একটা ব্যাপার চলে আসছে। নেক্সট হচ্ছে ডাটা কোয়ালিটি ইস্যু। Maintaining high data quality is critical for EDI effectiveness. Inaccurate or incomplete data can lead to error in transactions and disrupts in the business process. Companies need to establish strict data validations and cleaning procedures। তো অনেক সময় কি হয়, ডাটার মধ্যে কিছু এরর চলে আসে, সেই এররের জন্য ট্রানজাকশনটা ভুল হয়। কিছু হিউম্যানের জন্য তো এরর হয় না, মেশিনের জন্যই কোনো এরর চলে আসছে, একই ডাটা বারবার কপি হয়ে যাচ্ছে বা একটা ডাটা যাচ্ছেই না। তো সেই জিনিসগুলো একটু কোয়ালিটি ইস্যুতে আমাদের প্রবলেম ক্রিয়েট করে দেয়। তো এখানে সেই পয়েন্টটাই বলছে। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট। অবশ্যই ম্যানেজমেন্ট তো করতেই হবে, যখন নতুন কোনো সিস্টেম অ্যাটাচ করা হচ্ছে তার প্রপার মেনটেনেন্স ম্যানেজমেন্ট করতেই হবে। দেখো কি বলছে, ট্রানজিশনস অফ ইডিআই রিকোয়ার্ড চ্যালেঞ্জেস ইন বিজনেস প্রসেস অ্যান্ড ওয়ার্কফ্লোস which can be meet the resistance for the employees. Effective challenge management strategies and introducing training and communications are essentials for successful EDI analysis। অবশ্যই যে কথাটা বললাম, যা একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং কিছু সময় অন্তর অন্তর জিনিসগুলোকে মেনটেনেন্স করতে হবে এবং যখনই নতুন টেকনোলজি আসছে সেইগুলোকে প্রপার ওয়েতে
এমপ্লয়ীদের বুঝিয়ে দিতে হবে কিভাবে জিনিসগুলোকে কাজ করছে। তো সব মিলিয়ে ইডিআই একটা কস্ট এফেক্টিভ মডেল তোমরা বলতে পারো। ঠিক আছে, মানে এইসবের দিক থেকে আবার এগুলো কিছু কস্ট রিডিউসও করছে, যেমন পেপার ওয়ার্কের কস্ট অনেকটা রিডিউস করে দিচ্ছে। তো এই সমস্ত দিক থেকে একে দুয়ে বলতে গেলে ইডিআই বেটার। এখন সব জায়গাতে ইডিআই মডেল ইউজ হয়। তোমরাও নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, যখন অনলাইনে কোনো কিছু পারচেস করো তখন ইনভয়েস গুলো আগে কি হতো, প্রিন্টেড আসতো, এখন দেখবে ফোনের মধ্যেই চলে আসে। দেখবে ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে যখনই কোনো কিছু কিনবে, ইনভয়েসটা ও সেকশনে থাকে, যেখান থেকে অর্ডার প্লেস করেছো ওখান থেকে ইনভয়েসটা দেখা যায়। তো এইগুলো সবই ইডিআই এর মাধ্যমেই করা হয়। ঠিক আছে, আগে কি হতো, প্রিন্টেড আকারে আসতো, প্রিন্টেড আকারে এলে তুমি অনেক সময় হারিয়েও ফেলতে পারো। কিন্তু যখন তোমার ওই আইডিতে ওই যে অ্যাকাউন্ট আছে ওখানে ওই পুরো বিলটা স্টোর থাকছে, ইনভয়েসটা ওই অর্ডারের আন্ডারে স্টোর থাকছে, তাহলে তোমার যদি প্রোডাক্টের কোনো সময় কোনো প্রবলেমও চলে আসে, তোমাকে ওই যে হার্ড কপিটা খুঁজতে হবে না, তুমি ওখান থেকে ওই বিলটা বের করেও তুমি তোমার ওয়ারেন্টি ক্লেম করতে পারো। তো এইগুলো সবই হচ্ছে ইডিআই এর সুবিধা হিসেবে আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, নিশ্চয়ই দেখেছো তোমাদের ফোনেতে ওইখানে অর্ডার সেকশনে বিলটা চলে আসে, ইনভয়েসটা চলে আসে। তো এইগুলো এডিআই কিছু সুবিধা কিছু অসুবিধা, সবকিছুরই কিছু সুবিধা অসুবিধা আছে, সবকিছু নিয়েই আমাদের চলতে হবে। তো এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখলাম, আর অ্যাডভান্টেজটা আগের দিন আমি বলে দিয়েছিলাম। তো ডিসঅ্যাডভান্টেজের পয়েন্টগুলো কিন্তু একটু নোট করো, কারণ পরীক্ষায় তোমাদের এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন চলে আসবে। একটু পয়েন্টগুলো নোট করে নাও, হয়ে গেলে আমাকে সেম ভাবে শোনাও। ঠিক আছে, তো এডিআইটা খুব বেশি বাকি নেই, আজকেই শেষ হয়ে যাবে। তারপর আমরা নেক্সট ফার্দার অন্য টপিকে যাব। তো এটা একটু ফার্স্ট নোট করে নাও, আমাকে হয়ে গেলে জানাও। ফুলি সবাই নোট ডাউন করলে, পয়েন্টগুলোই নোট করে রাখো, তোমাদের এমসিকিউ বেস কোশ্চেন এর থেকে বেশি আর কিছু লাগবে না। পয়েন্টগুলো একটু পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তীকালে পড়ার জন্য। ঠিক আছে, এবার নেক্সট যে পয়েন্ট আমরা দেখবো, 10 স্টেপ টু ইমপ্লিমেন্ট ইডিআই ফর ইওর বিজনেস। 10টা স্টেপ আছে, 10টা স্টেপের মাধ্যমে ইডিআইটাকে একটা বিজনেসে ইমপ্লিমেন্ট করা যায়। কি বলছে দেখো, ইমপ্লিমেন্টিং ইডিআই ইনভলভ সেভারাল critical issues including accessing your needs, selecting the right solution, integrations it with existing systems, and ensuring proper training and support. Following the structured approach ensures a smooth transitions and maximizes the benefits of EDI for your organization. Here are the steps of the implement EDI effectively. দেখো কি বলছে। তো ফার্স্ট হচ্ছে অ্যাক্সেস ইওর নিডস, নেক্সট হচ্ছে সিলেক্ট অ্যান ইডিআই সলিউশন, নেক্সট হচ্ছে প্ল্যান দ্য ইমপ্লিমেন্টেশনস, নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন উইথ এক্সিস্টিং সিস্টেমস, নেক্সট 5 নাম্বার হচ্ছে কাস্টমাইজেশনস অ্যান্ড কনফিগার, নেক্সট হচ্ছে ট্রেন ইউর টিম, নেক্সট হচ্ছে টেস্ট দ্য সিস্টেম, নেক্সট হচ্ছে তারপর সমস্ত কিছু এখন রেডি হয়ে যাচ্ছে, গো লাইভ, দেন মনিটর অ্যান্ড মেনটেন, দেন হচ্ছে প্রোভাইড অনগোয়িং সাপোর্ট। তো এই 10টা স্টেপের মাধ্যমে ইডিআই কে একটা বিজনেসে ইমপ্লিমেন্ট করা হয়। এই স্টেপ গুলোর নাম একটু লিখে নাও, এরপর আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে আরো পড়াশোনা করবো। এই স্টেপ গুলোর নামগুলো একটু নোট করো। হয়ে গেলে চ্যাট বক্সে বলো, তারপর আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করবো।
তো হোপফুলি এটা নোট করেছো। এবার এগুলো সম্পর্কে আমরা ডিটেলস একটু ডিসকাস করি। দেখো কি বলছে, অ্যাক্সেস ইওর নিডস। তো ফার্স্টেই অবশ্যই একটা কোম্পানিকে তার নিডসটা বুঝতে হবে, কাস্টমারদের কি নিডস আছে সেগুলো বুঝতে হবে। তো কি বলছে দেখো, আইডেন্টিফাই স্পেসিফিক বিজনেস রিকোয়ারমেন্টস ফর ইডিআই implementations, determine the volume of types of transactions to be handled, set clear objectives such as improving efficiency, reducing cost, and enhancing data accuracy. তো বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন রকম মডেল অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো বিভিন্ন, যেমন ব্যাংকিং সলিউশনের ক্ষেত্রে একরকম ইডিআই, একটা ই কমার্সের ক্ষেত্রে একরকম ইডিআই। তো বিভিন্ন রকম ইডিআই মডেল বিভিন্ন সলিউশনের বিভিন্ন কোম্পানিকে প্রোভাইড করে। তো সেইগুলো প্রপার ওয়েতে সিলেক্ট করতে হয়, তাই জন্য ফার্স্ট কি কি রিকোয়ারমেন্ট সেগুলোকে আগে লিস্টেড করতে হয়, সেই অনুযায়ী ডিসিশন নিতে হয় যে কি কি আমার কোম্পানি নিড, সেই অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড এডিআই মডেল সিলেক্ট করতে হবে। তো নেক্সট হচ্ছে সিলেক্ট অ্যান এডিআই সলিউশনস, রিসার্চ অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট এডিআই সফটওয়্যার প্রোভাইডার্স। তো আমাদের যেমন সিম প্রোভাইডার বা এই সমস্ত যে নেটওয়ার্ক প্রোভাইডাররা আছে, সেম এরকম কিছু ইডিআই প্রোভাইডার আছে, সারা সফটওয়্যার প্রোভাইড করে থাকে। তো সেটাই বলছে, রিসার্চ অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট ইডিআই সফটওয়্যার প্রোভাইডার, চুজ সলিউশনস দ্যাট ফিটস ইওর বিজনেস নিডস অ্যান্ড বাজেট। অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হতে হবে, তোমার বিজনেসে যত টাকা বাজেট সেই অনুযায়ী তোমাকে প্ল্যানিং করতে হবে। আর তারপর কি বলছে দেখো, এনসিওর দ্য প্রোভাইডার অফার্স রোবাস্ট সাপোর্টস অ্যান্ড ইন্টিগ্রেশনস কমপ্লেমেন্টারিজ। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে প্ল্যান দ্য ইমপ্লিমেন্টেশনস, develop a details project plan, outing the steps, timeline and resource needed. তোমরা এরপরে যখন বড় হবে তখন একটা পেপার হয়তো তোমরা কম্পিউটার সায়েন্সে যারা যাবে তারা তোমাদের নিতে হবে, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এই জিনিসগুলো ডিটেলসে পড়ানো হয়, কিভাবে একটা কোম্পানি তাদের আহ প্রজেক্ট গুলোকে সিলেক্ট করে। মনে করো একটা এসবিআই এর ওনো অ্যাপ, যে ওনো অ্যাপটা আছে, সেই অ্যাপটাতে কি হয়, আমরা অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারি। সেটা তো এসবিআই ব্যাংকিং যারা আছে তারা তো বানায়নি, ওরা বিভিন্ন আইটি যারা এই সমস্ত সার্ভিস প্রোভাইড করে তাদের কাছ থেকে ওই ব্যাংকিং সার্ভিসটা কিনেছে, তাদেরকে বলে দিয়েছে যে আমাদের এই এই রিকোয়ারমেন্ট, তারা ওটার সলিউশনটা ওদের বানিয়ে দিয়েছে। সেম এই জিনিসটা এখানেও কিন্তু হয়। তো তার জন্য বিভিন্ন যে ব্যাংকিং অথরিটি গুলো আছে তাদের মধ্যে মিটিং হয়, তাদের স্ট্যান্ডার্ড অ্যানালাইজ করা হয়, সেই মতো এবার যারা ওই সলিউশন গুলো প্রোভাইড করছে তাদের সাথে প্রপার কমিউনিকেশন করতে হয়, প্রপার একটা ডকুমেন্টেশন রেডি করতে হয়, তারপর লিগাল অনেকগুলো ওয়ের মধ্যে দিয়ে গিয়ে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হয়। তো সেম জিনিসগুলো ইডিআর ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটাই বলছে দেখো, ডেভেলপ এ ডিটেল প্রজেক্ট প্ল্যান আউটলাইনিং স্টেপস, টাইমলাইন, অবশ্যই একটা টাইমলাইন দিতে হবে, এই এত বছর বা এত মাসের মধ্যে আমি পুরো জিনিসটাকে কমপ্লিট করে দেবো। তো সেই টাইমলাইন থাকে। অ্যান্ড রিসোর্স নিডেড, কি কি রিসোর্স প্রয়োজন পড়বে, অ্যাসাইন্স রেসপন্সিবিলিটিস টু টিম মেম্বার্স অ্যান্ড সেট মাইলস্টোনস টু ট্র্যাক প্রোগ্রেস। অবশ্যই তুমি কাজ দিয়ে ছেড়ে দিলে আর কোনো খোঁজ খবরই নয় সেরকম নয়, প্রত্যেকটা জিনিসের পরেই তোমাকে প্রোগ্রেস রিপোর্ট সাপোর্ট করতে সেন্ড করতে হয়। সেটাই বলছে, সেন্ড মাইলস্টোনস অ্যান্ড ট্র্যাক প্রোগ্রেস, প্রিপেয়ার ইওর এক্সিস্টিং সিস্টেমস অ্যান্ড ডাটা ফর ইন্টিগ্রেশনস উইথ এটিআই। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশনস উইথ এক্সিস্টিং সিস্টেমস, ও ওয়ার্ক উইথ ইওর ইডিআই প্রোভাইডার অ্যান্ড এনসিওর সিমলেস ইন্টিগ্রেশনস উইথ ইআরপি, সিআরএম অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমস। এগুলো যেগুলো এক্সিস্টিং সিস্টেম ছিল কোম্পানির কাছে সেই সিস্টেমগুলোর কথা বলছে। কন্ডাক্ট থ্রু দ্য টেস্টিংস অ্যান্ড identify and resolve any integrations issues, ensure data consistency and flow between different system। তো অবশ্যই এনসিওর করতে হবে যাতে সমস্ত সিস্টেমটার মধ্যে কমিউনিকেশন প্রপার ওয়েতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এনসিওর করতে হয়। নেক্সট হচ্ছে কাস্টমাইজ অ্যান্ড কনফিগার, কাস্টমাইজ দ্য এডিআই সিস্টেমস টু ম্যাচ ইওর বিজনেস process and requirements, configure necessary settings such as trading partners profile, communications protocols and document format, ensure compliance with industry standards and regularity requirements। তো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, কি যেন দুটো কোম্পানি সেম স্ট্যান্ডার্ড ফলো করে, সেম ডাটা ফ্লোতে কাজ করে, সেই জিনিসগুলো আমাদের এনসিওর করতে হবে। তো নেক্সট হচ্ছে ট্রেন ইওর ড্রিম, এটা আগেও বলেছি।
আহ যে একটা কোম্পানি যখন নতুন সিস্টেম গুলো আনছে তার প্রপার ওয়েতে তার এমপ্লয়ীদের ট্রেনিং করাতে হয়। তো সেটাই বলছে, conduct training sessions for employees on using the EDI systems, provide user manuals, FAQs, frequent asked questions, and other resources to assist in the learning process। তো অবশ্যই তাদের প্রপার ওয়েতে লার্ন করানোর জন্য এই সাপোর্ট গুলো কোম্পানিকে প্রোভাইড করতেই হয়। নেক্সট হচ্ছে এনসিওর টিম মেম্বার্স অ্যান্ড কমফোর্টেবল উইথ নিউ ওয়ার্কফ্লো অ্যান্ড প্রসিডিউরস। তো সেটা এনসিওর করতে হয় যাতে টিম মেম্বাররা প্রপার ওয়েতে কাজ করে। নেক্সট হচ্ছে টেস্ট দ্য সিস্টেম। অবশ্যই সিস্টেম ইন্টিগ্রেশন করলে সবকিছুই করলে জিনিসটাকে তো টেস্ট করতে হবে। যদি টেস্ট না করে লাইভ করে দাও তো মার্কেটে গিয়ে দেখবে কাজই করছে না। তো তাই জন্য এখানে কি করতে হবে, টেস্ট করতে হবে, টেস্টের সিস্টেম পারফর্ম এন্ড টু এন্ড টেস্টিং সো উইথ স্যাম্পল ডাটা টু এনসিওর সিস্টেমস অপারেটস কারেক্টলি। তো স্যাম্পল ডাটা দিয়ে টেস্টিং করা হয় যাতে এন্ড টু এন্ড পুরো জিনিসটা প্রপার ওয়েতে কাজ করে। তো সেটাই বলছি, পারফর্ম এন্ড টু এন্ড টেস্টিং সো উইথ স্যাম্পল ডাটা টু এনসিওর দ্য সিস্টেমস অপারেট কারেক্টলি। Test with trading partners to verify successful data exchange, address any issues and arise during testing before going live। তো যে কোনো সফটওয়্যার প্রডিউস যখন মার্কেটে ছাড়া হয় তার আগেও এই টেস্টিং গুলো করা হয়। তোমরা হয়তো শুনে থাকবে আলফা টেস্টিং, বিটা টেস্টিং। বিটা টেস্টিংটার ব্যাপারটাই বেশি শুনে থাকার কথা। বিটা টেস্টিং সম্পর্কে কারোর আইডিয়া আছে? বিটা টেস্টিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পার্ট, যদিও তাহলে এটা স্যার অ্যাপ গুলো চালানোর আগে ওই বেটা টেস্টিং হয়, বিটা টেস্টিং যেটা ইউজারদের দিয়ে করানো হয়। হ্যাঁ, একদম। তো দু রকমের টেস্টিং হয় যে কোনো অ্যাপ মার্কেটে লঞ্চ করার আগে। একটা হচ্ছে আলফা টেস্টিং আর একটা হচ্ছে বিটা টেস্টিং। আলফা টেস্টিং হচ্ছে যারা তৈরি করছে ডেভেলপাররা, তারা নিজেরাই র্যান্ডমলি কিছু ডাটা সেট দিয়ে চেক করবে যে প্রপার ওয়েতে কাজ করছে কি। এরপর অ্যাপটাকে সবার জন্য অ্যাভেলেবেল করা হয় না, পার্টিকুলার কিছু ইউজারের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে বিটা টেস্টিং। তারা যদি পজিটিভ ফিডব্যাক দেয় বা তারা যদি কোনো নেগেটিভ ফিডব্যাক দেয় সেইগুলোকে প্রপার ওয়েতে অ্যানালাইজ করা হয়। অ্যানালাইজ করে যদি কোনো ডিবাগ করার কোনো প্রয়োজন পড়ে সেইগুলোকে প্রপার ওয়েতে মেনটেন করে মানে অ্যাপটাকে প্রপার ভাবে তৈরি করে তারপরে মার্কেটে ছাড়া হয়। তো টেস্টিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো প্রোডাক্টকে ফার্স্ট টাইম লঞ্চ করার আগে দু ধরনের টেস্টিং হয়ে থাকে, বিশেষত সফটওয়্যারের ক্ষেত্রে আলফা টেস্টিং আর বিটা টেস্টিং। তো আলফা টেস্টিং হচ্ছে ডেভেলপার টিমরা করে, আর বিটা টেস্টিং হচ্ছে পার্টিকুলার একটা সেগমেন্টের কিছু ইউজারকে পারমিশন দিয়ে দেওয়া হয় অ্যাপটা অ্যাক্সেস করে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবে যে কোনো অ্যাপ আসার আগে সবার জন্য অ্যাপটা আসে না, পার্টিকুলার কিছু ইউজারই অ্যাক্সেস পায়। যে কোনো গেমিং অ্যাপের ক্ষেত্রেও বলতে পারো বা অন্য কোনো পার্টিকুলার সফটওয়্যারের ক্ষেত্রেও বলতে পারো, যখন অ্যাপটা লঞ্চ পিরিয়ডে থাকে তখন কিন্তু সবাইকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয় না এক সময়। কিছু পার্টিকুলার ইউজারকে অ্যাক্সেস দেওয়া হয়, তাদের থেকে ফিডব্যাক নেওয়া হয়। ফিডব্যাক যদি পুরোটা পজিটিভ আসে বা কিছু নেগেটিভ আসে সেগুলোকে রিমুভ করে তারপর মার্কেটে প্রপার ভাবে এটাকে লঞ্চ করা হয়। যে কোনো গেমিং অ্যাপের ক্ষেত্রেও দেখবে ফার্স্টে বিটা ভার্সন লঞ্চ করে। দেখবে এই কথাটা শুনে থাকবে, বিটা ভার্সন লঞ্চ করেছ। শুনেছো তো, যে কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করার আগে এই কথাটা বলে, এই বিটা ভার্সন লঞ্চ করেছে, এরপরে আলফা মেন ভার্সনটা আসবে। হোপফুলি শুনেছো। তো সেম জিনিসটা এখানেও কাজ করে। ঠিক আছে? তো এইভাবে টেস্টিং এর মাধ্যমে পুরো জিনিসটাকে নিয়ে যাওয়া হয়। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে গো লাইভ করে দেওয়া হয়। স্টার্ট উইথ এ পাইলট দিস ইমপ্লিমেন্টিং ইডিআই with a small group of trading partners, monitor the system's performance and gather feedbacks from user। অবশ্যই ফিডব্যাক নিতে হয়, ফার্স্ট টাইম সবকিছু প্রপার ভাবে নাও কাজ করতে পারে, সেগুলো ফিডব্যাক নেওয়া হয়। Gradually roll out the systems of the all trading partners once initial issues are resolved। তো এইভাবে পুরো সিস্টেমটাকে রেডি করা হয়। যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে রিজলভ করে দেওয়া হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে মনিটর অ্যান্ড মেইনটেন্স। এবার প্রপার ওয়েতে যখন পুরো জিনিসটা কাজ করতে শুরু হয়ে গেল, এবার মাঝে মাঝেই কিছু প্রবলেম আসবে, সার্ভারের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম। সেই প্রবলেম গুলোকে মেনটেন করতে হবে। তো সেই জন্যই বলছে মনিটর অ্যান্ড মেইনটেন।
তো একটা সফটওয়্যারের অনেক কটা বা একটা এডিআই মডেলে অনেক কটা স্টেপ থাকে, তার মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট স্টেপ, যেখানে আমাদের অবশ্যই মেনটেনেন্স করতে হবে, নাহলে হঠাৎ করে দেখলে সিস্টেম কাজ করছিল, সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছে, কেন করে দিয়েছে তার জন্য মনিটর অ্যান্ড মেনটেন এই পয়েন্টটাকে ইম্পর্টেন্স দিতে হয়। তো সেটাই বলছে, কন্টিনিউয়াসলি মনিটর দ্য এডিআই সিস্টেম টু এনসিওর ইজ functions smoothly, far from regular updates. Maintenance keep the system secure and efficient. Stay improved about changes in EDI standards and regulatory requirements. ঠিক আছে, এই জিনিসগুলোকে আমাদের নজর দিতে হয়। নেক্সট হচ্ছে প্রোভাইড আউটগোয়িং সাপোর্ট। কি বলছে দেখো, আহ establish support channels for troubleshooting and addressing users' issues. Keep communications lines open with your EDI provider for technical assistance, regularity review, and optimize your EDI process to enhance performance and adapt to evolving business needs. তো একটা সাপোর্ট সিস্টেম অবশ্যই ইউজার বা যার কাছ থেকে এই টেকনিক্যাল জিনিসটা নিয়ে হচ্ছে তার থেকে সাপোর্ট সিস্টেমটা তোমাকে এনসিওর করতে হবে। তো সেই জিনিসগুলোই এখানে করছে। ঠিক আছে, তো এইটা একটু সব 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট একটু পড়ে নাও, পড়া হয়ে গেলে আমাকে বলো, বা একটু স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো পয়েন্টগুলো, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো পড়ে নাও, হয়ে গেলে আমাকে জানাও, চেক করছি। ঠিক আছে, 5টা পয়েন্ট আগে পড়ো, নেক্সট মাসটা তারপর দেখাচ্ছে, এক মাসটা হয়ে গেলে আমায় জানাও, তারপর স্কোর করে দেবো। তো হোপফুলি পড়লে। আহ নেক্সট এখানে কিছু কোশ্চেন আছে এবং তার অ্যান্সার প্রোভাইড করে দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। আহ তো অলরেডি এগুলো সম্পর্কে ডিসকাশন হয়ে এসছে, তবুও একবার ব্রিফলি দেখে নেওয়া যাক। কি বলছে দেখো, হোয়াট ইজ অ্যান ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ সিস্টেম। তো কোশ্চেন গুলো একটু মনে রেখো। অ্যান্ড ইডিআই সিস্টেমস ইজ অ্যান টেকনোলজি দ্যাট অ্যালাউ বিজনেসেস টু এক্সচেঞ্জ ডকুমেন্ট অ্যান্ড ডাটা ইলেকট্রনিক্যালি। ইট ইজ স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাট বিটুইন ট্রেডিং পার্টনার্স। তো এক কথায় বলতে গেলে এটাকে এইভাবে লিখতে পারো। Where EDI used? EDI is used to various industries, including retail, manufacturing, healthcare, logistics, finance, streamline transactions like orders, invoice, and shopping notice. তো এই সমস্ত জায়গায় আমরা EDI ইউজ করতে পারি। নেক্সট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফাইল টাইপ অফ EDI। তো এডিআই এই কোশ্চেন গুলো একটু ভালোভাবে মনে রেখো, কারণ এমসিকিউ তো ফাইল টাইপ সম্পর্কে দিয়ে এমসিকিউ তে অপশন দিয়ে বলবে কোনটা ফাইল টাইপ সাপোর্ট করে কোনটা করে না। তো এইগুলো একটু ভালো করে মনে রেখো। EDI file types typically is standardized format such as ANSI, X12, EDICAP, এডিফ্যাক্ট, এক্সএমএল অর ট্রেডাকমস। তো এই জিনিসগুলো এরা সাপোর্ট করে, এনসিওরিং কম্প্যাটিবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি অ্যাক্রস সিস্টেম। তো এইগুলো হচ্ছে ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট বলতে কি, যেমন আমরা পিডিএফ ফাইলের শেষে ডট পিডিএফ, সি ফাইলের শেষে ডট সি, পাইথন ফাইলের শেষে ডট পিওয়াই লিখি, সেম এই সমস্ত গুলো হচ্ছে ইডিআই এর ফাইল ফরম্যাট। ঠিক আছে, একটু মাথায় রেখো। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ফোর লেয়ার্স অফ ইডিআই। তো চারটে লেয়ার আছে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, একটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে ফিজিক্যাল। তো এই চারটে লেয়ারও একটু মাথায় রেখো, যেটা সিমেট্রিক অনেক সময় এটাকে বিজনেস লেয়ারও বলা হয়। আর নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যেটাকে সিনটেক্স লেয়ারও বলা হয় অনেক সময়। আর নেক্সট ট্রান্সপোর্ট, এটাকে অনেক সময় নেটওয়ার্ক লেয়ারও বলা হয়ে থাকে। আর ফিজিক্যালকে হার্ডওয়্যার লেয়ার। তো এই কোশ্চেন গুলো একটু মাথায় রেখো। তারপর কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফাংশনস অফ ইডিআই। অলরেডি জেনে গেছো ফাংশন কি। দ্য প্রাইমারি ফাংশনস অফ ইডিআই ইজ টু ফ্যাসিলিটেট এফিসিয়েন্ট, অ্যাকিউরেট অ্যান্ড সিকিউর ইলেকট্রনিক কমিউনিকেশনস অ্যান্ড ডাটা এক্সচেঞ্জ বিটুইন বিজনেস entities, reducing manual processing and errors. তো অলরেডি এই পয়েন্ট গুলো তোমরা জানো। তারপরেও এই কোশ্চেন গুলো একটু পারলে খাতায় নোট ডাউন করে নাও। এরপরে আরো কিছু কোশ্চেন আছে, সেগুলো সম্পর্কে ডিসকাস করবো। না, এরপর মডেল আছে, ইডিআই মডেল আছে। তো এই কোশ্চেন কটা একটু খাতায় নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে। তো ওভারঅল পুরো চ্যাপ্টারে একটু ব্রিফ এখানে দেওয়া আছে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে। তো এই 5টা কোশ্চেন আছে, একটু নোট করে নিও।
হয়ে গেলে আমাকে চ্যাট বক্সে বলো, তারপর আমরা এডিআই মডেল সম্পর্কে পড়াশোনা করবো। নোট করেছো হোপফুলি সবাই। এবার তোমাদের সিলেবাস অনুযায়ী একবার সিলেবাসটা দেখা যায়। আহ তোমাদের ইন্ট্রোডাকশন ছিল, কনসেপ্ট অফ এডিআই ছিল, লিমিটেশন মানে ওই ডিসঅ্যাডভান্টেজ ওখানের মধ্যেই পড়ে যাচ্ছে, লিমিটেশন কি কি আছে, আর অ্যাপ্লিকেশনস অফ এডিআই, ডিসঅ্যাডভান্টেজ অফ এডিআই, লাস্ট পয়েন্ট হচ্ছে এডিআই মডেল। ওকে, তো দেখো এডিআই মডেলের মধ্যে এবার আমরা কিছু এডিআই স্ট্যান্ডার্ড মডেল সম্পর্কে পড়াশোনা করব। তো দেখো কি আছে, দেখো কি বলছো। এডিআই মডেল, দা এডিআই ফুল ফর্ম তো জানোই, electronic data interchange model refers to the structured framework that enables a business to exchange document electronically. It is a standardized format. It involves several key components and steps. কি কি থাকে দেখো একটা EDI মডেলের মধ্যে, দেখো ফার্স্ট হচ্ছে সেন্ডার, বা যেটাকে আহ অরিজিনেটরও বলতে পারো। তো কি বলছে দেখো, এ বিজনেস জেনারেট এ ডকুমেন্ট, আহ সেটা হতে পারে পারচেস অর্ডার ইউজিং এইটস ইনিশিয়াল সিস্টেমস। তো এইটা হচ্ছে সেন্ডার। নেক্সট যে পার্টটা থাকে সেটা হচ্ছে ট্রান্সলেশন সফটওয়্যার। দ্য ডকুমেন্ট ইজ কনভার্টেড ফ্রম ইনটু ইন্টারনাল ফরম্যাট ইনটু স্ট্যান্ডার্ডাইজড ডিটিআই ফরম্যাট। একটু আগেই আমি বলেছিলাম কি কি স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট আছে, ফরম্যাট গুলো একটু মাথায় রেখো। যেমন ANSI, X12, EDIFACT। তো এই ফরম্যাট গুলোতে ওই ডকুমেন্ট গুলো চেঞ্জ হয়ে যায় ইউজিং এডিআই ট্রান্সলেটর সফটওয়্যার। ঠিক আছে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক। কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে দা formatted EDI documents is transmitted to the receiver via a structured communication method, যেটাকে ভ্যান বলা হচ্ছে। ভার্চুয়াল, নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্যান, ভার্চুয়াল অ্যাডেড নেটওয়ার্ক। ডাইরেক্ট এডিআই, যেটা পয়েন্ট টু পয়েন্ট বলা হয়। নেক্সট হচ্ছে ইন্টারনেট বেসড এডিআই, যেখানে আমরা এডিআই ওভার AS2 এবং এফটিপি, এফটিপির ফুল ফর্মটা মাথায় রেখো, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এর মাধ্যমে আমরা ডাটাটাকে ট্রান্সফার করে থাকি। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি স্ট্যাকে দেখো, রিসিভার ট্রান্সলেটর। রিসিভ পয়েন্টেও একটা ট্রান্সলেটর থাকে যেটা কনভার্ট করে। কি বলছে দেখো, দ্য রিসিভিং বিজনেস uses EDI software to translate the standardized EDI document into the initial format. তো এটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট থেকে যে ইনিশিয়াল ফরম্যাটে সেটা ছিল সেটাতে কনভার্ট করতে হেল্প করে। নেক্সট হচ্ছে রিসিভার বা রেসিপিয়েন্ট। The document is integrated into the receiver's internal systems. The processing for processing, so this model ensures speed, accuracy, efficiency, and business transactions. তো এইভাবে টোটাল ইডিআই মডেলটা কাজ করে। কিছু লেয়ার আছে, যেমন সেন্ডার, ট্রান্সলেশন সফটওয়্যার, কমিউনিকেশন নেটওয়ার্ক, রিসিভার ট্রান্সলেটর, অ্যান্ড লাস্ট রিসিভার। তো এই পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসে ডাইরেক্ট মেনশন করা আছে ডিআই মডেল সম্পর্কে। পুরো জিনিসটা খাতায় নোট করো। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এর আন্ডারে এই ডেফিনেশনটা একটু লিখে রাখো, এটা একটু পয়েন্ট করে করে পুরো জিনিসটা একটু নোট করে নাও, কারণ ইডিআই মডেল তোমাদের সিলেবাসে ডাইরেক্ট মেনশন আছে। তো এইটুকুনি লিখে নাও, হয়ে গেলে বলবে, আবার স্কল করে দেবো। তো হোপফুলি সবাই নোট ডাউন করেছো। এবার একটু ডায়াগ্রাম দেখা যাক কিভাবে কাজ করে। দেখো, উইদাউট এডিআই আমাদের কি কি জিনিস করতে হতো আগে। ইমেল, ফ্যাক্স, টেলিফোন, পোস্ট অফিস, বাই হ্যান্ড, এইগুলো আমাদের করতে হতো। উইদাই এডিআই, এডিআই এগুলোকে সবকিছুকে একসাথে করে দিচ্ছে। ঠিক আছে, তারপর ডকুমেন্ট করে সেন্ড করছে। দেখো এডিআই পুরো জিনিসটাকে একসাথে করে দিয়ে সেন্ড করছে। তো চাইলে ফিগারটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, হোপফুলি নিয়ে এসো। আর এটা হচ্ছে উইথ এডিআই, সমস্ত প্রসেসটা একসাথে করে দিচ্ছে। ঠিক আছে, তো পুরো ইডিআই আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে। তোমরা হোপফুলি সবকিছুই নোট ডাউন করে নিয়ে এসো। নেক্সট ক্লাস থেকে আমাদের